হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা। বাইরের আজ ওয়েদার খুব ভালো, সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। এই ভ্লগটা ছিল যেদিন প্রচণ্ড স্নো পড়লো ঠিক তার দুদিন পর। আজকের সকালটা ছিল একেবারে অন্যরকম। এত সুন্দর একটা সকাল, কিছুতেই মন চাইছিল না ঘরে ঢুকি। সকাল থেকে দেখছি শুধু পাখিরা কিচিরমিচির করছে, আর একদল পাখি শুধু এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। বিশেষ করে আরও লক্ষ্য করে দেখলাম, যেদিন এখানে স্নো পড়ে ঠিক তার পরপর 2-3 দিন পাখির আনাগোনা লেগে থাকে। আর এত ভালো লাগে পাখির কিচিরমিচির শব্দ শুনে যখন ঘুম থেকে উঠি, তখন মনে হয় আজকের সকালটা বোধহয় দেশে কাটালাম। খুব ভালো লাগে এরকম একটা সকাল পেলে। আর আজ দেশের কথা বলতে হঠাৎ মনে পড়ল, ঘুম থেকে আমি যখনই উঠতাম তখনই দেখতাম মা গরম গরম 1 কাপ চা নিয়ে হাজির হয়ে যেত। সে মা যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন, আমাকে উঠতে দেখলেই মা সোজা চলে যেত চা বানাতে রান্নাঘরে। আর এখানে থেকে তো মায়ের হাতের চা পাওয়াটা মুশকিল। আর এখন মনে হয়, যদি মায়ের হাতে সকালে 1 কাপ চা পেতাম তাহলে সারা দিনে যত কাজ থাকুক না কেন এক নিমেষে করে ফেলতে পারতাম। মায়ের হাতের চাটা যেন একটা এনার্জি বুস্টার। সে যাই হোক, আজকে যেহেতু ওর ডে অফ ছিল, আজকে সকালের চাটা ও আমায় বানিয়ে দিয়েছে। আর যখনই ওর ডে অফ থাকে বা ও ফ্রি থাকে, মাঝে মাঝে চেষ্টা করে অন্তত সকালের চাটা আমাকে বানিয়ে দেওয়ার। আর তখনই আমি ওর মধ্যে আমার মাকে খুঁজি। সে যাই হোক, সকালে আমরা খুব ভারী ব্রেকফাস্ট কিছু করিনি, শুধু চা আর বিস্কিট। এরপর আমরা চা খেয়ে সোজা দুজনে মিলে ঢুকে পড়েছি রান্নাঘরে। আজকে যেহেতু ওর ডে অফ ছিল, আজকে রান্নার দায়িত্বটা ও নিয়েছে। আমরা সকালে চা খেতে খেতে এর মধ্যে হঠাৎ করে একটা প্ল্যানও সেরে ফেললাম। বাইরে তো প্রচুর স্নো রয়েছে, না জানি এর মধ্যে হঠাৎ করে কবে গলে যায়। তাই ভাবছি আজ এই স্নো থাকতে থাকতে কাছে পিঠে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। আর সেই জন্যই ভাবলাম আজকে দুপুরে রান্নাটা খুব তাড়াহুড়ো করে সেরে ফেলি, দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব। সেই জন্যই আজকে আর খুব বেশি ঝামেলা করছি না। বাইরে যেহেতু ওয়েদার আজ খুব ভালো, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি একটু খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো মন্দ হয় না। এখানে আমি খিচুড়ির জন্য 2 ধরনের ডাল আর চাল নিয়ে নিয়েছি। আর মুগ ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আমি যখন ওই মুগ ডাল নিয়ে আসি তখন একবারেই বেশি করে ভেজে রেখে দিই, যাতে আমাকে বারবার করে ভাজতে না হয়। আর এদিকে রান্নাঘরে ওর সঙ্গে আমিও সমান তালে হাত লাগিয়েছি। ও যদি একা এত কিছু রান্না করতে যায় তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, আর আমাদের বেরোতে বেরোতেও দেরি হয়ে যাবে। তাই বললাম খিচুড়িটা আমি রান্না করি, বাকি জিনিসগুলো তুমি করো। ওর মুখেই শুনেছি ওদের বাড়িতে আগে যখন ইলিশ মাছ হতো, তখন ওই ইলিশ ভাপা বা সর্ষে পোস্ত ইলিশ এটা খুবই কম রান্না করা হতো, বা রান্না হতো না বললেই চলে। ইলিশ মাছ হলে ওদের বাড়িতে ওই আলু বেগুন দিয়ে ঝোল অথবা ভাজা, আবার কখনো কখনো ওই ইলিশ ভুনাটাই বেশি রান্না করা হতো। তবে আমাদের বাড়িতে না কোনো দিনও দেখিনি ইলিশ ভুনা রান্না করা হয়েছে। আমাদের বাড়িতে আবার ইলিশ পোস্ত, আলু বেগুন দিয়ে ঝোল আর ওই ইলিশ ভাপা এগুলোই বেশি হয়েছে। আরও যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন তো আপনারা হয়তো ভ্লগে দেখেছেন, পদ্মার টাটকা ইলিশ মাছ ভাজা যে কত খেয়েছি তার কোনো হিসেব নেই। তবে ওর মুখে ইলিশ ভুনাটার কথা প্রায় শুনতাম, তাই ওকে একদিন বলেছিলাম আমাকে তুমি একদিন ইলিশ ভুনা করে খাইও। আর তাই সেই আবদার মেটাতে আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে ইলিশ ভুনা। অনেকটা করে পেঁয়াজ দেখলাম কেটে সেটাকে খুব সুন্দর করে ভাজা হচ্ছে একপাশে। আর আমি এখানে খিচুড়িতে দেওয়ার জন্য একটু মশলা, আলু, টমেটো এগুলো কষিয়ে নিয়েছি। আজকে আমি খুব সিম্পল চটজলদি খিচুড়ি রান্না করে ফেলেছি। আমি সাধারণত এত সিম্পল খিচুড়ি কখনোই রান্না করি না, একটু রসিয়ে কষিয়ে রান্না করতেই বেশি ভালোবাসি। তবে আজকে যেহেতু তাড়াহুড়ো ছিল, সেই জন্যই ভাবলাম ঝটপট করে ফেলি। তো এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আর এখানে ওর ইলিশ ভুনা প্রায় শেষের দিকে। একদম শেষে আমি খিচুড়িতে একটু ফোড়ন দেওয়ার জন্য বেশ খানিকটা ঘি ব্যবহার করলাম। এর মধ্যে এক এক করে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেব। তো চলুন, এদিকে আমার গরম গরম খিচুড়ি একেবারে রেডি, আর এদিকে ওর ইলিশ মাছ ভুনাও রেডি হয়েছে। দেখতে তো বেশ ভালোই হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। এদিকে রান্না শেষে আমার ঝটপট করে স্নান আর পুজোটাও সেরে ফেলেছি।
আর ও স্নান করতে এখনও দেরি আছে, ও বললো বেরোনোর একটু আগে স্নান করে বের হবে। তো চলুন তাহলে এখন এই দুপুরে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর আমার আবদারের সেই ইলিশ মাছ ভুনা নিয়ে বসে পড়ি। বৃষ্টি হলেই দেশে যেমন মনটা অজান্তে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খুঁজতো, এদেশে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়লে মনটা যেন কেমন একটু খিচুড়ি খিচুড়ি করে ওঠে। তার উপরে তো সোনায় সোহাগা হয়েছে এদিকে ইলিশ মাছ ভুনা আর বেগুন ভাজা। এদিকে খাবার শেষ হতে না হতেই ওকে দেখলাম বাইরে বেরিয়ে গেল, বলল একটা পার্সেল আছে। হঠাৎ করে দেখলাম বাইরে থেকে একটা আইসক্রিম নিয়ে এসেছে। আইসক্রিমটা অর্ডার করে রেখেছিল, সেটাই এসেছে। ইদানিং এই আইসক্রিমটার আমি খুব বড় ভক্ত। এটা ছিল ভ্যানিলা ফ্লেভার আর তার মধ্যে ইয়েলো কেক মিক্সড করা। এত টেস্টি আইসক্রিমটা খেতে ইচ্ছে করে বারবার খেতে। সে যাই হোক, দুপুরে খাবার খাওয়া শেষে আইসক্রিম খেয়ে আমরা আবার একটু রেস্ট করছিলাম। তারই মধ্যে দেখছি ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবছর না চাইতেও খুব সুন্দর স্নোফল এনজয় করেছি, খুব সুন্দরভাবে স্নোফল দেখতেও পেরেছি, একদম সরাসরি ঘরে বসে। এবছরের স্নো বলতে গেলে প্রায় শেষের দিকে, আবার এমন সুন্দর স্নো দেখার জন্য গোটা একটা বছরের অপেক্ষা। আরও জানেন তো, আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল একটা লাল শাড়ি পরে স্নোতে ঘোরার। আজ অনেক দিন পর আমার সেই ইচ্ছেটা পূরণ করতে যাচ্ছি। জানি না কতটা স্নোতে ঘুরতে পারবো, কারণ এমন পাতলা শাড়ি পরে স্নোতে মনে হয় না খুব বেশিক্ষণ থাকা যাবে। তবুও চেষ্টা করব, কারণ অনেক দিনের ইচ্ছেটা পূরণ হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। আমাদের যাওয়ার সময়কার এই রাস্তাটুকু এতটাই সুন্দর ছিল, আমাদেরই মনে হচ্ছিল আমরা বোধহয় কোনো মুভির সিন দেখছি। আরও রাস্তার দুধারের গাছগুলো দেখে মনে হচ্ছে না যে কতদিন এগুলোতে জল দেওয়া হয় না, একদম মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবে জানেন তো, এই ঠান্ডার সময় গাছগুলো কিন্তু এভাবেই ঘাপটি মেরে থাকে। একটু গরম পড়তে না পড়তেই আবার আগের মতন সবুজ হয়ে যাবে, তখন আবার এই রাস্তাটাকে আরেক রকম সুন্দর লাগে। এত সুন্দর একটা রাস্তা, মনে হচ্ছে একটা রূপকথার দেশে ঢুকে পড়েছি। আমাদের আজকে বেরোতে বেরোতে এমনিতেই একটু দেরি হয়ে গেছে, তার উপরে এখন বেরিয়ে দেখছি শুধু চারিদিকে জ্যাম আর জ্যাম। সূর্য অর্ধেকটা তো এমনিতেই ডুবে গেছে, না জানি পৌঁছাতে পৌঁছাতে কতটা সূর্য পাবো। আর একটু আগে বেরোলে খুব ভালো হতো। যাই হোক, কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি। এটা ছিল টিকিট কাউন্টার। এখানে আমাদের এক একজনের টিকিট নিয়েছে $20 করে। আর এই যে দেখুন, আমার এই পাশের লোকটা একটু একটু করে আমার দিকে তাকাচ্ছে আর আপন মনে হেসেই যাচ্ছে। আমাকে তো খুব একটা শাড়ি পরতে দেখে না, কিন্তু যখন দেখে আমি শাড়ি পরি মিটমিট করে আপন মনেও হাসতেই থাকে, কেন কি জানি। সে যাই হোক, চলুন আজ আমরা এসেছি পোটোম্যাক রিভারে। যাওয়ার সময় রাস্তাটা ছিল ঠিক এই রকম। প্রথম দিকে ভেবেছিলাম স্নোর মধ্যে হয়তো পাটা ডুবে যাবে, তাই আমি একটা স্নো শ্যু পরে এসেছিলাম। তবে এখন তো স্নোগুলো একদম ইটের মতন শক্ত হয়ে গেছে, তাই যাওয়ার সময় খুব একটা অসুবিধে হয়নি। আর কী যে ভালো লাগছিল এই রাস্তা ধরে সামনের দিকে এগোতে। আজ আমরা নদীতে যাচ্ছি ঠিকই, তবে মনে হচ্ছে না খুব বেশি জল দেখতে পারবো। তবে স্নো যে দেখতে পারবো সেটা তো এই রাস্তার ধরন দেখেই বোঝা যাচ্ছে। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পোটোম্যাক রিভারে। এত সুন্দর লাগছিল দেখতে। তবে আসার রাস্তাটা মোটেও সহজ ছিল না, কিন্তু এই দুর্গম রাস্তায় কিন্তু শুধু আমরা একাই আসিনি, তা হয়তো আপনার ওই পায়ের ছাপগুলো দেখে বুঝতেই পারছেন। আগে পরেও যে অনেক মানুষের আনাগোনা হয়েছে এই দুর্গম রাস্তাতে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর আসবে নাই বা কেন বলুন, এত সুন্দর একটা জায়গা দেখে আমরা তো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। গোটা এই নদীটা জমে এখন বরফ হয়ে রয়েছে। দূর থেকে একটু জল যদিও দেখা যাচ্ছে, তবে নদীর বেশিরভাগটাই জমে রয়েছে। আর এখন কিন্তু আমরা নদীর ওপরেই রয়েছি। আমি প্রথম দিকের পাগুলো তো খুব সাবধানে ফেলছিলাম, আর একটু ভয়ও পাচ্ছিলাম কোনো কারণে যদি এই বরফ খুলে আমি ভেতরে ঢুকে যাই, তাহলে না জানি আর কি হবে, আমি কিনা জমে বরফ হয়ে গেলাম। এখানে আসার কয়েক মিনিট পর বুঝতে পারলাম ভয় ডর করে বেশিক্ষণ বসে থাকলে এখানে হবে না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। এখানে এত ঠান্ডা, আমরা খুব বেশি সময় এখানে থাকতে পারবো না। তাই আমি শুরু করে দিলাম আমার ভিডিওগ্রাফি। কিছু সুন্দর সুন্দর ভিডিও করলাম, আর সঙ্গে
স্মৃতি হিসাবে কিছু সুন্দর ছবিও তুলে নিলাম। আর এখানে তো ওকে দেখে অবশ্য আপনারা বুঝতেই পারছেন যে আমার থেকেও ওর কিন্তু বেশি ঠান্ডা লাগছে। তাকাও একটু। ওয়াও, এখানে যেহেতু এত বরফ ছিল, আমাদের যে ঠান্ডা লাগবে এটা খুব স্বাভাবিক। তবে তখন আমরা এত আনন্দে ছিলাম, খুব একটা টের পাইনি তখন। আর সবথেকে বড় কথা, আমার ছোট্ট একটা স্বপ্ন আমি তখন পূরণ করছিলাম, মনে একটা আলাদাই আনন্দ ছিল। আমার তো ভাবতেই অবাক লাগছিল যে আমরা একটা নদীর ওপর এখন দাঁড়িয়ে রয়েছি। যতই আনন্দ থাকুক না কেন, মনের মধ্যে একটু ভয়ের কাজ করছিল, এই বুঝি বরফ ভেদ করে আমি ভেতরে পড়ে যাই। কিন্তু ওই যে বলে না, শখের দাম লাখ টাকা, সেটাই এখানে আমি পূরণ করছিলাম। আবার জানি না পরের বছর ঠিক এই সময়ে আমরা কোন জায়গায় কোন পরিস্থিতিতে থাকবো। তাই আমার সব সময় মনে হয় কিছু কিছু ছোট ছোট শখ আছে এমন, যেগুলো জমিয়ে না রেখে সম্ভব হলে পূরণ করে ফেলা ভালো, তাতে মানসিক অনেক শান্তি পাওয়া যায়। এই নদীর সব কিছুই ভালো ছিল, তবে মাঝখানে মাঝখানে বেশ বড় বড় কিছু পাথর ছিল, সেগুলো আবার খুব ভয়ঙ্কর ছিল। এই যে দেখুন, কালো কালো হয়ে উঁচু হয়ে রয়েছে, একবার যদি পড়ে যায় কী যে পরিস্থিতি হবে নিজেরাও জানি না। এদিকে সূর্যের মতন সূর্য ডুবে যাচ্ছে, তবে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল, সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আরও জানেন তো, আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন আমি দেখলাম শুধুই আমি এখানে ভন ভন করে ঘুরেছি। যে কটা ভিডিও আমি অন করছি সেখানেই দেখছি আমি শুধু ঘুরছি আর ঘুরছি, সেগুলো কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ এত ঘোরার ভিডিও আপনারা দেখলে আপনাদেরও মাথা ঘুরবে। তো এখন আমরা চলে যাচ্ছি, আর বেশিক্ষণ থাকতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। তো আজকের ব্লগটি আমি এখানেই সে শেষ যাই হোক, করছি। চলুন তাহলে। যেই দেখলাম সূর্যটাও ডুবে গেল, ঠান্ডাটা যেন তরতর করে দ্বিগুণ বেড়ে গেল। এখানে আর 1 মিনিট থাকা সম্ভব না, তাহলে হয়তো এবার আমরাও জমে যাব। আরও এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, নিচ দিয়ে দেখুন অনেকটা জল দেখা যাচ্ছে, একদম নদীর মাঝ বরাবর। কী যে ভয় লাগছিল, আমি তো পা টিপে টিপে ওপরের দিকে উঠছিলাম। তবে অল্প সময় থাকলেও আমরা খুব আনন্দ করেছি। এবছরের মতন আর স্নো না দেখলেও হবে। তবে গরমকালে খুব করে একবার ইচ্ছে আছে এই নদীতে আসার, তখন তো আবার চারিদিকে জল থাকবে, সেটা দেখতে আবার অন্যরকম সুন্দর লাগবে। আমরা আজ একটু আসতে দেরি করে ফেলেছিলাম, আর একটু আগে আসলে তাহলে পুরো সব কিছু দেখতে পারতাম আর রোদও পেতাম তখন। এখন অলমোস্ট রোদ চলে গেছে, আর ধীরে ধীরে ঠান্ডা আরও বেড়ে যাচ্ছে। তোমার কেমন লাগলো বলো? আমার তো খুব ভালো লেগেছে, ভাবছি আরেকদিন আসবো স্নো থাকতে থাকতে, যদি সময় সুযোগ করে উঠতে পারি। তো যাই হোক, চলুন। আমরা যেহেতু একেবারেই জঙ্গলের মাঝখানে রয়েছি, ফেরার সময় দেখুন আমরা এখানে অনেক হরিণ দেখতে পেয়েছিলাম। এখানে তো হরিণ আবার নির্দ্বিধায় ঘোরাফেরা করে, মাঝে মাঝে লোকের বাড়ির সামনেও চলে যায়। এটা দেখে খুব ভালো লাগে যে ওদের কোনো ভয় পেতে হয় না মানুষকে দেখে। আর এই সময়টায় যেহেতু গাছের পাতা থাকে না, তাই ওরা খুব একটা লুকিয়েও থাকতে পারে না। আর ওই যে দেখুন কি সুন্দর লাগছে, লাইন ধরে সব হরিণগুলো দৌড়াচ্ছে। সে যাই হোক, চলুন আজ অল্প সময়ের জন্য হলেও খুব সুন্দর একটা স্মৃতি কুড়িয়ে রাখলাম। আর এত সুন্দর সুন্দর হরিণ দেখতে দেখতে আজকেরকার মতন আমার এই ভ্লগটি আমি এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা।